ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। কাল যেটা ভয় পাচ্ছিলাম যে মার্কেটে বোধহয় বড় ফল আসছে, তো আজ সেটাই হলো, মার্কেটে অনেকটা পতন হলো। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমরা শুধু অনুমানের ভিত্তিতে নয়, সঠিক বিশ্লেষণের ভিত্তিতেই আমরা মার্কেটে বিনিয়োগ করব। তো আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মধ্যে থাকছে ইনফ্লেশন ইন্ডেক্স। কালকে এটা বলেছিলাম, ইন্ডেক্সের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসছে, তো সেই পরিবর্তনগুলোকে নিয়ে আলোচনা করা হবে। আর থাকবে ইউএসের আজকে ইনফ্লেশন রেট এসছে, সেই রেটের বিষয়টা নিয়েও আলোচনা করবো, যে কত আমাদের এক্সপেক্টেড কত ছিল আর এসছে কত, তো সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। আর আছে রাশিয়া ইউএসএ একটা ট্রেড ডিল হওয়ার একটা চান্স আসছে, যেটা পুরোপুরি মানে ওরা একজন অন্যজনের বিপক্ষে সবসময় কথা বলে এসছে এতদিন, এবং ওদের রাইভালরির ব্যাপারে সবার জানা, কিন্তু এখন তাদের মধ্যে একটা ট্রেড ডিল হওয়ার চান্স আছে। সেই বিষয়টা হলে আমাদের কমোডিটি মার্কেট যে আছে, সেই মার্কেটে কী প্রভাব পড়তে পারে সেটা নিয়েও একটা আলোচনা হবে। আর ফিজিক্সওয়ালা এবং মুথুট ফিন্যান্স, এই দুটো শেয়ারের বিষয়েও আজকে কিছুটা আলোচনা হবে। এবং মার্কেট মুড ইন্ডেক্স আমাদের যেটা রোজের আমরা চেক করি, সেটাও চেক করা হবে। এবং ইটিএফ ইনভেস্টিং যদি কেউ করতে চায়, অনেকেই আছে যারা স্টক মার্কেটের পাশাপাশি মিউচুয়াল ফান্ড করে, ইটিএফও করেন, তো তাদের জন্য ইটিএফ ইনভেস্টিংয়ের জন্য কিছু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এবং সবার শেষে যেরকম থাকে যে নিফটির চার্ট অ্যানালিসিস থাকে, সেটা তো থাকছেই। তো আজকের ভিডিওটা চলুন এবার শুরু করা যাক। কালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের ইনফ্লেশনের যে বেস ইয়ার, সেই বেস ইয়ারটা আগে অনেক পুরানো ছিল, এখন বর্তমানে এটা 2024 ধরা হচ্ছে। বর্তমানে আমাদের বেস ইয়ার এটা 2024 ধরে এখন আমাদের, এবং কিছু আমাদের যে আগের ওয়েটেজ যে ছিল, সেই ওয়েটেজের জায়গায় এখন নতুন ওয়েটেজ কিছু কিছু এসছে। আগের ওয়েটেজেসটা এখন আর থাকছে না, নতুন ওয়েটেজ কিছু কিছু এসছে। তো কী কী বিষয়ে আমাদের নতুন ওয়েটেজ এসছে সেটা আমরা একটু চেক করে নেব। ফুড অ্যান্ড বেভারেজ আগে ছিল 45.86%, এটা এখন হয়েছে 36.75, কারণ আমরা জানি যে ফুডের ইনফ্লেশন সবথেকে কম হারে বাড়ে, সেই তুলনায় আমাদের যে হাউজিং, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, আদার যে ফুয়েল, সেগুলো ইনফ্লেশন রেট অনেক বেশি হারে বাড়ে। তো সেগুলোর আগে ওয়েটেজ ছিল 10%, সেটা থেকে বাড়িয়ে এখন 17% করা হয়েছে। ট্রান্সপোর্ট আমাদের যে আগের ওয়েটেজ ছিল 8.59, খুবই নমিনাল চেঞ্জ হয়েছে 8.79%। আর তাছাড়া ক্লথিং, ফুটওয়্যার, এটা 6.53 ছিল, এটাতেও কিছুটা কমানো হয়েছে, 6.38 করা হয়েছে। আর তাছাড়া আমাদের হেলথের 5.89 ছিল, এটা একটু বাড়ানো হয়েছে, 6.1 করা হয়েছে। এবং রেস্টুরেন্ট অ্যাকোমোডেশন সার্ভিস, এটা এখন প্রায় সবাই আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, এটার আগে কোনো ওয়েটেজই ছিল না, এটা একদম নীল ছিল, এটা এখন 3.34 এনেছে এই ওয়েটেজে। আশা করা যাচ্ছে এটা আরও অ্যাকিউরেট আগের থেকে, এবং আরও প্রমিনেন্ট ডাটাটা আসবে। দেখা যাক এই ইনফ্লেশন রেটটা কীভাবে কি আমাদের মার্কেটের উপর ইম্প্যাক্ট কীভাবে কি আসছে, সেটা আমরা নজর রাখবো। আচ্ছা, এবারে আমাদের ইনফ্লেশন রেটের সঙ্গে সঙ্গে ইউএসএ ইনফ্লেশন রেটের ডাটাও আজকে চলে এসেছে, যেটা আগের বারের ইনফ্লেশন ডাটা ছিল 2.7%, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিভিয়াস ডাটা ছিল 2.7%, ফোরকাস্ট করা হয়েছিল 2.5%, এবং অ্যাকচুয়ালি এসছে 2.4%। মানে ফোরকাস্ট যা করা হয়েছিল, ফোরকাস্টের থেকে অনেকটা ডাউন এসছে ডাটাটা, যেটা অ্যাকচুয়ালি দিক থেকে, মার্কেটের দিক থেকে দেখতে গেলে অনেকটাই পজিটিভ নিউজ। কারণ যারা বিয়ার আছে মার্কেটে, তারা সবসময়ই চায় যে ফোরকাস্টের থেকে ওপরে যাতে ডাটা আসে, ফোরকাস্টের ওপরে, অথবা অন্ততপক্ষে ফোরকাস্টের ডাটাটাও আসে। তাহলে কী হবে, যে রেট কাটের চান্স প্রায় নেই বললেই চলে, রেট কাট করার চান্স থাকে না, কিন্তু এটা 2.4 এসছে, কিছুটা হলেও নিচে এসছে, তো রেট কাটের একটা আশা থাকতে পারে। যদিও এবারে ফেড মিটিং যে আছে, মিটিংয়ে মনে হচ্ছে না এই রেট কাট হবে বলে, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কী মনে হয় সেটাও বলতে পারেন। তো এবারে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও কম এসছে ইউএসএ ইনফ্লেশনের ডাটা। এই ডাটাটার উপরে ভিত্তি করে আমাদের দেখতে হবে যে ফেড রেট কাট এবারে করে না একই রেট রাখে। এটা ইউএসের ইনফ্লেশনের ডাটার একটা চার্ট। তো আমরা সেপ্টেম্বরে দেখতে পাচ্ছি 3% ছিল ইনফ্লেশন, নভেম্বরে দেখতে পাচ্ছি 2.7, ডিসেম্বরে 2.7, জানুয়ারিতে 2.4। এই সব বারের থেকে এবার ইনফ্লেশন রেট কম এসছে। আমরা জানি যে যখন আমাদের ইনফ্লেশন রেট কম হয়, তখন কি না ফেড একটু রেট কাট করে। আমাদের ইনফ্লেশনের রেট যখন নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে, তখন ফেড কী করে, ফেডও একটু রেট কাট করে দেয়। রেট কাট করার জন্য কী হয়, অনেক সস্তায় লোন পাওয়া যায়, যার জন্য কী হয়, যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বা যারা মার্কেটে যারা বিনিয়োগ করতে চাইছে, তারাও কী করে, তারাও তখন লোন পায় ওখান থেকে অনেক কম টাকায়, তো তখন সেই লোনটা নিয়ে মার্কেটে ওরা বিনিয়োগ করে, যার ফলে মার্কেটের একটা আপসাইড মুভ দেখতে পাওয়া যায়। এখানেতে আমাদেরকেও একটা আশা নিয়ে চলতে হবে যে যদি এখানে ইউএসের ফেড যদি রেট কাট করে, তাহলে একটা মার্কেটে আপ মুভ আসতে পারে। তবে মনে হয় না যে 2.4%-এর এত কম ডিফারেন্সে একটা রেট কাট আসতে পারে বলে, তবে আমাদের ওয়েট করে দেখতে হবে, দেখা যাক এখন ফেড কী ডিসিশন নেয়। আজকে আমরা ইউএস মার্কেটের একটু মার্কেট মুড ইন্ডেক্সটা দেখে নিই। কালকেও ফিয়ারে ছিল, আজকেও ফিয়ারে আছে, যদিও কালকের তুলনায় আজকে অতটা মার্কেট ডাউন যাচ্ছে না, কিন্তু আজকেও ইউএস মার্কেটের অবস্থা এখনও পর্যন্ত ফিয়ারই ইন্ডিকেট করছে। আজকে মার্কেটে একটা ভয়ঙ্কর পতন দেখা গেছে, কিন্তু তার মধ্যেও ফিজিক্সওয়ালার যে শেয়ার, ফিজিক্সওয়ালার শেয়ারকে আমরা কি দেখতে পেয়েছি না, যথেষ্ট আপমুভ ফিজিক্সওয়ালার শেয়ার দেখতে পাওয়া গেছে। এটা কেন হয়েছে না, ফিজিক্সওয়ালার শেয়ারের 8% আজকে প্রায় র্যালি দেখতে পাওয়া গেছে। কেন না, ফিজিক্সওয়ালার তরফ থেকে বলা হয়েছে এটা ইনক্রিজ করতে চাইছে কিনা অনলাইন রেভিনিউতে, এর এখনও পর্যন্ত প্ল্যান ইনক্রিজ করতে চাই। তো এই পয়েন্টটা আমাদের সবাইকে নোট করে রাখতে হবে এবং এটা মাথায় রাখতে হবে। ফিজিক্সওয়ালা
এখনও পর্যন্ত তাদের যে অনলাইন রেভিনিউটা আছে সেই রেভিনিউয়ে যথেষ্ট পরিমাণ গ্রোথ এখনও আশা করছে এবং এটার উপরে তারা যথেষ্ট জোর দিচ্ছে। এবার একটু মুথুট ফিন্যান্সের চার্টের দিকে দেখব। মুথুট ফিন্যান্সের চার্টে আজকে 11.82%-এর আজকে ফল দেখা গেছে। কালকেই আমরা আলোচনা করেছিলাম মুথুট ফিন্যান্স প্রায় 95% ইয়ার অন ইয়ার প্রফিটে আপ হয়েছে। যে কোম্পানি 95% ইয়ার অন ইয়ার প্রফিট আপ হয়, তো সেই কোম্পানির আজকে কী দেখা যাচ্ছে না 11% ফল দেখা যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তো ওই জন্যই আমি কালকে বলেছিলাম যে কোনো কোম্পানির প্রফিট আপ হয়েছে মানেই সেটাকে আমরা পজিটিভ বলে ভাবলেও সেটা কী করতে হবে, পরের দিনে আমাদের মার্কেট রিয়াকশান দেখতে হবে কী হচ্ছে। এখানে আমি কারণটা বলি, এখানে যে কারণটা কেন মুথুটে ফল হয়েছে, আমরা দেখছি কি লাগাতার আমাদের যে গোল্ড সিলভার যে আছে তারা কী হচ্ছে না আস্তে 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 নিচের দিকে আসতে থাকছে। যা কিছুই আমরা কমোডিটি দেখতে পাচ্ছি সব কমোডিটিতেই একটা খুব সুন্দর একটা র্যালি ছিল, র্যালির পরে কী হচ্ছে এখন সেটা আস্তে 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 আবার নিচের দিকে আসতে থাকছে। তো যখন আমাদের কোনো গোল্ড বা সিলভার, আমরা মুথুট ফিন্যান্স কী করে, মুথুট ফিন্যান্সের কাছে আমরা গোল্ড বা সিলভার জমা রেখে লোন নিতে পারি। সেই লোনটা কী হয়, একটা হেয়ার কাট অ্যামাউন্ট থাকে। যদি আমরা 100 টাকার একটা এখানে একটা সহজ উদাহরণ দিলে বোঝা যাবে। 100 টাকার একটা গোল্ড জমা দিলাম, তো তার একটা হেয়ার কাট অ্যামাউন্ট হয়তো অ্যাপ্রক্সিমেটলি একটা ধরে নিচ্ছি 15 টাকার মতো, সেটা বাদ গিয়ে আমাদের 85 টাকার মতো আমরা লোন পাই। এবার এই 100 টাকার গোল্ডটা বেড়ে যদি আমার 200 টাকা হয়ে যায়, তখন আমার কী হয় না, তখন আমার বেশি টাকার আমি লোন নিতে পারি। আবার এ থেকে আমি 30 টাকা বাদ দিলে আমার তখন লোন নিতে পারছি আমি 170 টাকার। তাহলে কী হচ্ছে, বেশি টাকার লোন যখনই কোম্পানিটা দিতে পারছে তখন এর ওপর ইন্টারেস্টও বেশি পাচ্ছে। তাহলে আমার কমোডিটির প্রাইস যখন বেড়ে যাচ্ছে, গোল্ড সিলভার এইসবের প্রাইস, তখন কী হচ্ছে, তখন এই কোম্পানিটার লোন দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যার ফলে প্রফিটও বেশি আসছে। তো সেই জন্যই আমরা দেখতে পেয়েছি ইয়ার অন ইয়ারে কোম্পানিটার প্রফিট 95% হারে গ্রোথ করেছে। কিন্তু তাতেও কী হয়েছে, তাতেও কোম্পানিটা পড়েছে, যেহেতু এখন সোনা বা রুপোর যে দামটা যে হারে বেড়েছিল এখন তার থেকেও সার্ফ ফল দেখা যাচ্ছে। তো সেই জন্য এখন কী হচ্ছে না, এই কোম্পানিটার মধ্যে আমরা একটা ডাউন সাইড দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইটিএফ ইনভেস্টিংয়ে অভ্যস্ত, অনেকে আছেন যারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন, অনেকে আছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, অনেকে আছেন আবার ইটিএফ। তো তাদের জন্য এই সেকশনটা, এখানে দেখা যাচ্ছে 20 ডিএমএ থেকে কোন ইটিএফ কতটা ডাউন আছে। 1 নম্বরে আছে এইচডিএফসি নিফটি আইটি ইটিএফ, প্রায় 11.97% ডাউন। এসবিআই আইটি ইটিএফ একই 11.75, এবং আইটি ইটিএফ যে এনএসি আমাদের 11.71%, প্রায় আমাদের 20 ডে মুভিং এভারেজ থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 12%-এর কাছাকাছি, 11.97% কাছাকাছি আইটি ইটিএফ ডাউন আছে। এখন যারা ইটিএফে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আইটি ইটিএফটা দেখতে পারেন, কিন্তু নিজের রিস্ক রিওয়ার্ডটা একটু মাথায় রেখে করবেন, কারণ আইটিতে এখন জানেনি কীরকম ভোলাটিলিটি চলছে, সেদিকটা একটু মাথায় রেখে আইটি ইটিএফে ইনভেস্ট করবেন। এবার দেখে নিই আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি টপ মোস্ট যে মিউচুয়াল ফান্ড আছে সেই সব ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন এখনও পর্যন্ত কী আছে। তারা এখনও পর্যন্ত ইকুইটিতে একই, কালকের সঙ্গে একই, কিছু চেঞ্জ হয়নি। 76.84% এখনও ইকুইটিতে হোল্ড করছেন, এবং তারা ক্যাশ হোল্ড করছেন 21.45%। মানে তারা হয়তো এখনও পর্যন্ত কিছু একটা বড় ফলের আশঙ্কা করছেন, এবং এটা অনেকের মনেই একটা আশঙ্কা আছে, এখন হয়তো একটা বড় ফল বাকি আছে যেটা অলরেডি আসতে চলেছে মার্কেটে, এবং ডেট অংশে 1.71% এখনও পর্যন্ত তারা হোল্ড করছেন। এবার আজকের মার্কেটের মুডটা একটু দেখে নেব। আজকের মার্কেটের মুড গ্রিডেই আছে, কালকে আরেকটু ডান সাইডের দিকে ছিল, আরেকটু এক্সট্রিম গ্রিডের দিকে ছিল, তো এখান থেকে আরেকটু গ্রিডের দিকে এসছে। আস্তে 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 মার্কেটের স্ট্রেংথ কমছে, এবার হয়তো ফিয়ার বা এক্সট্রিম ফিয়ারের দিকে আসবে, তবে ইমিডিয়েট আসার চান্স খুব কম আছে, একটু হয়তো মাঝখানে টাইম নেবে, নিয়ে তারপর আলটিমেট ফিয়ার বা এক্সট্রিম ফিয়ারের দিকেই মার্কেট আসার চান্স আছে। এবার আজকের এফআইআই ডিআইআই এর সেলিং বাইংটা একটু দেখে নেব। আমাদের যে ডিআইআইরা আছে তারা আজকে 5,553 কোটি টাকার কেনাকাটা করেছে, এবং এফআইআই যারা আছে তারা এতদিন ছোটো ছোটো করে কেনাকাটা করছিল, কিন্তু এখন আবার আজকে বিক্রি করেছে। আজকে অনেকগুলো টাকা তারা বিক্রি করেছে, আজকে প্রায় 7,395 কোটি টাকার আজকে তারা বিক্রি করেছে, নেট মাইনাস। যবে থেকে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হয়েছিল তবে থেকেই এফআইআই এর একটা কেনাকাটা হচ্ছিল, তো সবাই ভেবেছিল বোধহয় যে এফআইআই বোধহয় ইন্ডিয়ান মার্কেটে ব্যাক করে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এসব কিছুই নয়। এতদিন নমিনাল খুব কেনাকাটা করলেও এখন একটা বড় অ্যামাউন্ট আজকে তারা বিক্রি করেছে। আজকে এই খবরটা দেখা গেছে যে গোয়িং ব্যাক টু ডলার, রাশিয়া ফ্লোটস ইউএস পার্টনারশিপ উইথ প্ল্যান্স ফর অয়েল অ্যান্ড গ্যাস টাই আপ। রাশিয়ার সাথে ইউএসের একটা পার্টনারশিপ হওয়ার কথা চলছে, যেখানে অয়েল এবং গ্যাসের একটা টাই আপ হওয়ার চান্স আছে। অয়েল এবং গ্যাসের টাই আপ যদি রাশিয়ার সাথে ইউএসের হয়ে যায়, এবং ডিডলারাইজেশন যেটা রাশিয়ার ওপরে ইউএসএ একটা চাপ দিয়ে রেখেছে, সেখান থেকে যদি রাশিয়াও যদি আবার ডলার ইউজ করতে পারে, তখন আমাদের জন্য একটা, যারা কমোডিটি মার্কেটে ইনভেস্ট করে রেখেছেন গোল্ড সিলভার এইসব মার্কেটে, তাদের জন্য একটা বড় ডাউনফল আসতে পারে। এখানে তো একটা বড় ডাউনফল আসার চান্স আছে, কারণ আমরা সবসময় জানি ডিডলারাইজেশন এই জিনিসটা আমরা সবসময় শুনি যে একটা ডিডলারাইজেশনের অবস্থা হয়তো পরবর্তীকালে হতে পারে। তো সেই জন্য সবাই কী করেন না, গোল্ড সিলভার এইসব যেগুলো অনেক স্টেবল অ্যাসেট, তো সেই সব অ্যাসেটে তাদের নিজেদের ফান্ডটা লগ্নি করে রাখেন। এখন এবারে ইউএসএ রাশিয়া যদি ডলারাইজেশন হয়ে যায়, তখন তাহলে ডলারের স্ট্রেংথ অনেক গুণ বেড়ে যাবে আগের থেকে। তাহলে কী হবে, তাহলে
কমোডিটি মার্কেটের যে সিলভার এবং গোল্ড এইসব যেগুলো আছে সেগুলোতে কী হবে না, সেগুলোতে একটা বড় ফল দেখা দেবে। আর আমরা এমনিতেই জানি গোল্ডের দাম তো বরাবর বেশি ছিলই, সিলভারের দামটা ইদানিংকালে বেশি হয়েছে, কারণ কি না এআই এর যে ইন্ডাস্ট্রি আছে, এআই ইন্ডাস্ট্রিতে একটা সিলভারের একটা চাহিদা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হঠাৎ করে হয়নি, এটা আগেও ছিল, কিন্তু এখন ইদানিংকালে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের উপরে আরেকটা সিলভারের উপর আরেকটা কী অসুবিধা আছে, যে যদি আমরা দেখি কোনোভাবে যে এআই আমাদের বাবেল একটা আছে শোনা যাচ্ছে মার্কেটে, এই বাবেলটা যদি কোনো কারণে ব্রাস্ট করে তাহলে কিন্তু সিলভারের দামে তো একটা বড় পতন দেখতে পাবো আমরা, যেটার জন্য আমাদের সবাইকেই, যারা সিলভার ইনভেস্টার আছেন বিশেষ করে, তাদের কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এবং এটাতে যারা ভাবছেন যে নতুন করে গোল্ড বা সিলভারে পজিশন নেবো, তাদেরও এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার মার্কেটের ওভারঅল পিকচারটা একটু দেখা যাক। কাল যেটা ভয় পাচ্ছিলাম যে মার্কেটে হয়তো অনেকটা পতন আসতে চলেছে, আজকে সেটাই হলো। কালকের ভিডিও শেষে আমি আলোচনা করেছিলাম যখন চার্ট অ্যানালিসিস হয় যে মার্কেটে বোধহয় ফল আসতে চলেছে, কিন্তু আজকেও দেখা গেল যে সেটাই ঘটলো। এটা শুধু ভারতীয় বাজারেই নয়, গ্লোবাল বাজারেও ছিল, প্রায় সব সেক্টরই এখানে দেখা যাচ্ছে ফল করেছে। প্রাইভেট ব্যাংক, অয়েল, গ্যাস, ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স, এনার্জি সবই লাল হয়ে আছে। কোনো মার্কেটের কোনো সেক্টরই আজকে গ্রিনে ক্লোজিং দিতে পারেনি। এছাড়া এসছে মেনলি গ্লোবাল মার্কেট থেকে। আজকে হয়তো গ্লোবাল মার্কেট আপ আছে, ডাউ জোন্স, ন্যাসড্যাক এগুলো আপ আছে, কিন্তু কালকে অনেকটাই এরা ফল করেছিল। এই গ্লোবাল মার্কেটের হাত ধরেই আমাদের মার্কেটেও ফলটা এসছে। আমরা দেখতে পেয়েছি কি যে কালকে একটা ডাউ জোন্সে একটা বড় ফল এসেছিল আমেরিকান মার্কেটে, সেখান থেকে আজকে অল্প একটু রিকভারি হলেও এখনও পর্যন্ত লালেতেই আছে মার্কেট। আর আমাদের সঙ্গে যখন আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার ট্রেড ডিল হয়েছিল, তখন অনেক ইউটিউবার, অনেক নিউজ চ্যানেল অনেক জায়গাতেই বারবার করে বলেছে যে এবারে হয়তো খুব সুন্দর একটা স্টোরি আসছে, আমাদের মার্কেটে বিশাল র্যালি হবে, এরকম অনেক কিছু বলে। এখন আলটিমেটলি কী হয়েছে, আপনার আমার মতো রিটেল ইনভেস্টার যারা আছে তাদেরকে মার্কেটে ঢুকিয়ে অনেকেই মার্কেটে এখন ফেঁসে গেছে। এখন মার্কেটে র্যালির দিকের থেকে এখন সবাই ডাউন সাইড প্রোটেকশনের দিকটাই দেখছে কী করে তাদের নিজেদের ক্যাপিটালকে প্রোটেক্ট করবে। এবং এই যে মার্কেটের যে একটা বিদেশি মার্কেটে, আমেরিকান মার্কেটে একটা বড় ফল এসছে, এই ফলটা মেনলি এসছে এআই এর জন্য। এআই এই ফলটাকে ট্রিগার করেছে। এআই এর এই যে ফলটা কেন হয়েছে, এআই এর ফলটা থেকে, কারণ গ্লোবালি যে বন্ড ইল্ড আছে, নানান দিকে থেকে কী হচ্ছে, বন্ড ইল্ড আস্তে আস্তে বাড়ছে। আর এআই এর বিজনেস চালানোর জন্য আমরা সবাই জানি যে সবসময় ক্যাশ ফ্লোয়ের প্রয়োজন। ক্যাশ ফ্লো যদি কখন ভালোভাবে পাওয়া যাবে, যখন বন্ড ইল্ডটা কম থাকবে তখনই ক্যাশ ফ্লোয়ের পরিমাণ ভালো হবে, যাতে কী হবে, অল্প টাকাতে, সবাই চায় অল্প টাকাতে লোন নিতে। তো যখন বন্ড ইল্ড বেড়ে যাবে তখন কী হবে, অল্প টাকাতে লোন পাওয়া যাবে না, বেশি টাকাতে লোন নিতে হবে। এবারে যে ইনফ্লেশন ডাটা ভিডিওর প্রথমে যেটা আলোচনা করলাম দেখলেন, তাতে কী দেখা গেল, তাতে দেখা গেল যে এবারে রেট কাটের চান্সও অত্যন্ত কম আছে। এর ফলে কী হচ্ছে, এর ফলে যে এআই তো আগে থেকেই অনেক ওভার ভ্যালুড হয়ে আছে, এবারে আস্তে আস্তে সেটা কী হচ্ছে না, তার রিয়েল টাইম ভ্যালুয়েশনে আসছে এআই। এবার এআই যখন রিয়েল টাইম ভ্যালুয়েশনে আসছে, তখন কী হচ্ছে, তখন আস্তে আস্তে ইউএসএ মার্কেটে ম্যাক্সিমাম ওয়েটেজটাই আছে এআইয়ের, তখন আস্তে ইউএসএ মার্কেট নিচের দিকে আসছে, যার ফলে পুরো ইম্প্যাক্টটা গ্লোবালি পড়ছে, গ্লোবাল ইম্প্যাক্টটা আবার ইন্ডিয়ার উপরেও এসে পড়ছে। এবং আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে এখানেতে যেহেতু আমাদের ইউএসের ফেড এবারে রেট কাট করছে না, তো এবং এআইতেও টাকা পয়সার দরকার আছে, যেসব এআই কোম্পানিগুলো আছে তারা ওই জন্য কী করছে, বন্ড ইস্যু করছে। যেমন আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি গুগল একটা 100 ইয়ার বন্ড ইস্যু করেছে, যে বন্ডায় প্রায় 10x সাবস্ক্রিপশন হয়েছে, কিন্তু তবুও কী করছে না, যত বড় বড় কোম্পানি আছে সবাই বন্ডের মারফত এখন টাকা তোলার চেষ্টা করছে। এছাড়া আরও একটা জিনিস দেখা যাচ্ছে, এআইতে যত টাকা ইনভেস্ট হচ্ছে সেই পরিমাণ টাকা হয়তো ব্যাকে নাও আসতে পারে, কারণ কি দেখা যাচ্ছে রিসেন্টলি অ্যানথ্রপিক এআই যেটা এসছে, সে কী করছে, চ্যাট জিপিটিকে নিয়ে রীতিমতো মজা করছে, যে চ্যাট জিপিটি যে কাজ যত ফাস্ট করছে তার থেকে অনেক বেশি ফাস্ট অ্যানথ্রপিক এআই করছে। তো এআই এর বিরুদ্ধেই কাজ করছে একটা। এর ফলে কী হচ্ছে, যে সব এআই কোম্পানি যে এগিয়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। এর মধ্যে যে এআই কোম্পানিগুলো সব থেকে এফিসিয়েন্ট তারাই কিন্তু এগোতে পারবে। ইনএফিসিয়েন্ট কোম্পানি বা যার এআই পিছিয়ে পড়বে তার কিন্তু মার্কেট ধরে রাখা খুবই মুশকিল হবে। সে যত টাকা ইনভেস্ট করছে সেই টাকাটা ব্যাক করে নিয়ে আসাটাই মুশকিল হবে, তাদের রিটার্ন পাওয়া তো অনেক দূরের কথা। এছাড়াও আরও একটা বিপদ মাথার উপরে ঘুরছে, সেটা কি না, জাপানের ইয়েন ক্যারি ট্রেড। ইয়েন যে আছে, ইয়েনে সবাই প্রায় পৃথিবীর যত বড় বড় ইনভেস্টার আছে সবাই সেখান থেকেই করেছে ধার করে নানান মার্কেট, আমাদের ইন্ডিয়ার মার্কেট বা ইউএসএ বন্ড, এইসব জায়গাতে নানান জায়গাতে পয়সা ইনভেস্ট করে রেখেছে। এবার জাপানে আস্তে আস্তে কী হচ্ছে, আমরা দেখছি যে ইন্টারেস্ট রেট হাইক হচ্ছে। এখন বর্তমানে জাপানে ইন্টারেস্ট রেট আছে হচ্ছে 0.75%, যেখান থেকে প্রায় 0.25%, 0.25% বেড়ে 1.0% হয়ে যাওয়ার চান্স আছে এপ্রিল মাস নাগাদ। এবার যত বড় বড় ইনভেস্টর আছে তারা চেষ্টা করবে কি এপ্রিল মাসের মধ্যেই তাদের যে যতটুকু টাকা জাপান থেকে লোন হিসেবে নিয়েছে সেইটা অবশ্যই তারা জাপানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কী হবে না, যেখানে তারা লিকুইডিটি পাবে সেই সব মার্কেটে তারা ভারী সেল আপ করবে। এর মধ্যে কী আছে না, সবথেকে বড় লিকুইডিটি এবং সবথেকে টপ মোস্ট লিকুইডিটি প্রায়োরিটিতে কী আছে না, ইন্ডিয়া আছে। কারণ ইন্ডিয়ার এখন বর্তমান সিচুয়েশন কি, ইন্ডিয়ার সিচুয়েশনে কোম্পানি গ্রোথ নেই, আমরা দেখতেই পাচ্ছি আর্নিংস সেই হারে বাড়ছে না কোম্পানি, ভ্যালুয়েশন হাই হয়ে আছে ইন্ডিয়ার যত স্টক মার্কেটের ম্যাক্সিমাম স্টকেরই ভ্যালুয়েশন হাই। এবং রিটেল যারা আছে, আপনার আমার মতো যারা আছে রিটেল ইনভেস্টার, তারা কী করছে, তারা অত্যন্ত এক্সাইটেড, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ভিক্স যে আছে, ইন্ডিয়া ভিক্সও সেটা ডিনোট করছে। আজকে প্রায় 1.56 পয়েন্ট বেড়ে 13.37% আজকে প্রায় রাইজ দেখা গেছে ইন্ডিয়ান ভিক্সে, যথেষ্ট রাইজ দেখতে পাওয়া গেছে।
যার ফলে কী হচ্ছে না, আমাদের এই যে রিটেলরা ওভার এক্সাইটেড থাকার জন্য আমরা কী করছি যে মার্কেটে আরও বেশি লিকুইডিটি আমরা ঢেলে যাচ্ছি, যে জন্য কী হচ্ছে না, যারা এফআইআই আছে তারা আরও এখান থেকে টাকাটা তুলে নিয়ে এক্সিট করতে থাকছে। আর রিটেল অ্যাওয়ারনেসের কমতির জন্য কী হচ্ছে, তাদের যে সুবিধা হচ্ছে তারা মার্কেট থেকে টাকাটা তুলতে পারছে। আমাদের এই চ্যানেলের একটাই মূল উদ্দেশ্য রিটেলদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো। আপনার আমার সবার একটা আলোচনার প্রয়োজন আছে, সেই আলোচনার জন্য এই চ্যানেলটা করা। এখানে কি আমার যদি ধরুন কোনো ভুল হলো, আপনি এসে মার্কেটের কোনো বিষয়ে আরও ভালো জানেন, সেটা আমার ভুলটাও আপনি বলতে পারেন কমেন্টে, বা আপনার ধরুন আরও কোনো ইম্পর্টেন্ট নিউজ আপনার কাছে জানা আছে সেটাও এসে আপনি কমেন্টে জানাতে পারেন, যাতে আপনার আমার মতো আরও অনেক যারা রিটেল ইনভেস্টর আছে তাদের যাতে সুবিধা হয়, তাদের ইনভেস্টমেন্টও জানিয়েও যাতে আরও ভালো হয়। চলুন এবার দেখে নিয়ে যাক আজকে আমাদের নিফটি অ্যানালিসিসটা করে নিফটি কোথায় আছে বা কী করছে, কী অবস্থায় আছে নিফটি। নিফটির অবস্থাও মাইনাসেই আছে। নিফটির চার্টটা আমি খুলে নিচ্ছি। নিফটির চার্টটা আমি খুলে নিয়েছি। কালকেই আমি বলেছিলাম যে এখানেতে 25,750 এই লেভেলটা যে আছে, এই লেভেলের নিচে যদি মার্কেট আসে তো মার্কেটে একটা ভালো রকম ডাউনফল দেখা যাবে। তো সেখানে এসছে একটা, এই লেভেলের নিচে এসে এখন মার্কেট সাস্টেন করছে। এই লেভেল থেকে এরপর মার্কেট কোন দিকে যেতে পারে, এখানে একটা কিন্তু যথেষ্ট গ্যাপ তৈরি হয়েছে। এখানে যদি আমরা দেখি, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন মার্কেট আছে 25,471 পয়েন্টে। এখান থেকে আমাদের নিচের ডাউন সাইড তখনই আরও ভালোভাবে পাওয়া যাবে। কালকে যারা শর্টস ওপেন করেছেন তারা অবশ্যই এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার উপরের এই যে ক্লোজিং পয়েন্টটা আছে, এখানে অবশ্যই তারা তাদের স্টপ লসটা মেনটেন করবেন। এই ক্যান্ডেলটার উপরে অবশ্যই তারা স্টপ লস মেনটেন করবেন। এখানে প্রায় এটা পয়েন্ট হচ্ছে 25,600 কাছাকাছি তারা স্টপ লস মেনটেন করবেন যারা শর্টস ওপেন করেছেন তারা। আর এখান থেকে 25,300 নিচে গেলে আমরা আরও ডাউনফল দেখতে পাবো। কিন্তু শনি রবিবারে এখন তো মার্কেট বন্ধ থাকছে, সোমবারেতে হয়তো আমরা দেখতে পাবো যে মার্কেটে একটা হালকা বাউন্স এলেও আসতে পারে। কিন্তু আমাদের অল ওভার যে সেন্টিমেন্ট আছে, অল ওভার সেন্টিমেন্ট এখন বিয়ারিশ সাইডেই আছে। এখানে যদি ছোটোখাটো কোনো রিকভারি আসে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ মার্কেট এখন এখান থেকে নিচের দিকেতেই যাওয়ার চেষ্টা করছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের মূল্যবান ফিডব্যাকটা দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে, জানাবেন যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, এবং এই অ্যানালিসিসের সঙ্গে আপনার যদি কোনো অ্যানালিসিস থাকে সেটাও জানাতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আশা করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের হেল্প করতে পেরেছি। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনার কমেন্টের আশায় আমি থাকবো। আমি কিন্তু সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি।